এই যে নদিয়া জেলার প্রান্তে দেবল রাজার গড় বা দে গাঁ, এটা বেশ কিছুদিন আগে থেকেই পরিচিত ছিল এবং এইখানকার প্রত্ন গুরুত্ব উপলব্ধি করে 1970-71 সালে এখানে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক পরেশচন্দ্র দাশগুপ্ত। তিনি এই অঞ্চলে আসেন এবং এই অঞ্চলটা ঘুরে দেখে এখানে যে উৎখনন করা প্রয়োজন এবং নিবেদন করেছেন, তারাও একটি প্রাথমিক সার্ভে করেছেন। এবং এই মুহূর্তে আমি আপনাদের শুধু এটুকু জানাতে পারি যে যারা উৎখনন করার অধিকার প্রাপ্ত আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, এই বিষয়গুলি খুবই ধোঁয়াশাযুক্ত এবং অনেক প্রতিবন্ধকতা যুক্ত। তো সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে থেকে যারা এই উৎখননের জন্য দায়িত্বপ্রাপ্ত বা অধিকারপ্রাপ্ত, তাদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছি। উৎখননের মাধ্যমে দেবলগড়ের যে সত্য সেটা উঠে আসে, এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা গবেষণাগত দিক। একটু আগে কথা প্রসঙ্গে হচ্ছিল যে আমাদের প্রাচীন বাংলার, ধরুন আজ থেকে 1000 বছরের স্কেলে যদি পিছিয়ে যাই, 2000 বছরের স্কেলে যদি পিছিয়ে যাই, তাহলে এই বাংলার ভূদৃশ্য কেমন ছিল, ফিজিক্যাল ল্যান্ডস্কেপ কেমন ছিল, কালচারাল ল্যান্ডস্কেপ কেমন ছিল। আমি একজন মানুষের কথা বলবো, বিদেশি, আজ থেকে ঠিক 100 বছর আগে 1925 সালে কার্ল সয়ার, তিনি একটি ছোট্ট শব্দ আমাদেরকে উপহার দিয়েছিলেন, সাংস্কৃতিক ভূদৃশ্য, কালচারাল ল্যান্ডস্কেপ। কালচারাল ল্যান্ডস্কেপ কি, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, আমার কথা যদি অসম্পূর্ণ মনে হয় আমাকে মাফ করবেন। নদী, হিমবাহ, বায়ু, এরা তো ভূমিরূপ তৈরি করে, আর তৈরি করে মানুষ। মানুষ জঙ্গল কেটে বসতি করেছে, চরম গরম, তার মধ্যেও আঙুর গাছ ফলিয়েছে, মরুভূমির বালি কেটে সেখান থেকে বড় শহর তৈরি করেছে। অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে ভূদৃশ্য তৈরি করে। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের এই যে দান্দিক সম্পর্ক, এই দান্দিক সম্পর্কের উপর ভিত্তি করে আমাদের সভ্যতার বিবর্তনটাকে চিনতে হবে। আজকে ভারতবর্ষে এর চর্চা একেবারে সীমাবদ্ধ। এই সাবজেক্ট, যেটা বাইরে অনেকটাই এগিয়ে গেছে, ভূপ্রত্নতত্ত্ব বা জিও আর্কিওলজি, এই জিও আর্কিওলজির চর্চাটাকে আমাদের এখানে বাড়াতে হবে। নইলে আর্কিওলজিস্ট যারা, আমাকে মাফ করবেন, আমি কারো সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছি, পরিস্থিতিটা বিশ্লেষণ করছি। আর্কিওলজিস্ট যারা, তারা উৎখনন করেন, উৎখননে প্রাপ্ত যে প্রত্ন বস্তু তার বিশ্লেষণ করেন। সাইট আর্কিওলজিস্টরা এক্সপ্লেইন করেন, সিচুয়েশন নয়। দেখবেন 2018 সালে আমাদের রূপেন্দ্রবাবুর যে বইটি রয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, কোস্টাল আর্কিওলজি অফ বেঙ্গল, তিনি কিন্তু সেখানে ধরার চেষ্টা করছেন এই আধুনিক কালে এসে, যে শুধু চন্দ্রকেতুগড়ে কটা স্ট্র্যাটিফিকেশন, সেটাই সম্পূর্ণ হতে পারে না। কোন স্তরে মাটির লবণতা বেড়েছিল, তাই সভ্যতাটা পরিত্যক্ত হয়েছিল, এই সামগ্রিক বিষয়টাও দরকার। তেমনি ভাবে আজ থেকে 2000 বছর আগে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এখানে ছিল মরালী নদী, সেটা কোথায় গেল? যদি আমার রামচরিতে দেবগ্রাম প্রতিবদ্ধ বালবলভী তরঙ্গবহুল বলা হয়, তার মানে এই যে দেবগ্রামে আপনারা বসে আছেন, এখানে প্রচুর নদী নালা শাখা ছিল, তাদের আজকে কি অবস্থা? নিশ্চিতভাবেই সেই নদী নালা, এগুলোর উপরে ভিত্তি করেই এই দেবলগড়ের সভ্যতাটা প্রস্ফুটিত হয়েছিল, যার আজকে কোনো চিহ্ন নেই। অর্থাৎ বিষয়গতভাবে ভূপ্রত্নতত্ত্ব বা জিও আর্কিওলজি, এটাকে পশ্চিমবঙ্গে বা ভারতের মাটিতে প্রতিষ্ঠা দেওয়াটাও একটা কাজ, যেটা আমাদের সবাইকে একসাথে সাহায্য করে চালাতে হবে। লিপিবদ্ধ করাটা উচিত কাজ হবে না, কিন্তু প্রাথমিকভাবে আমরা যে 4টে স্তরে ভাগ করতে পারি, একটা স্তর হচ্ছে গুপ্ত পরবর্তী, পাল পূর্ববর্তী সময়। সেই সময়কার কি কি নিদর্শন পাওয়া গেছে? সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে এখান থেকে, গোটা বাংলায়, যেটা অত্যন্ত বিরল। এখান থেকে পাওয়া গেছে একমাত্র নিদর্শন যা বাংলায় আজ পর্যন্ত পাওয়া যায়নি, স্থলপতি দেব, শ্রী স্থলপতি দেব কয়েন, যাকে শাহী জিতল বলা হয়, এবং অজস্র মৃৎপাত্রের নমুনা, যেগুলোর মধ্যে থেকে প্রধান বাণিজ্য উপকরণ, পদ্ম ফুলের মোটিভ দেওয়া স্ট্যাম্প, সিল, হ্যাঁ দুর্ভাগ্যবশত সেটা চুরি হয়ে গেছে আমাদের গুপ্ত সময়কালীন। একটা হচ্ছে পাল সেন যুগের,
আমি এখানে উল্লেখ করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুরাতত্ত্ব দপ্তরের দিলীপ দত্তগুপ্ত, তিনি একাধিকবার এসেছিলেন, খুব সংবেদনশীল ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি রিটায়ার্ড হয়ে যান আর সেগুলো হয়নি। তার মতে গুপ্ত যুগে এই জায়গাটা একটি বাণিজ্য এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, যেটা পরিপূর্ণ রূপ পেয়েছিল বা চরম উন্নতিতে উঠেছিল পাল সেন যুগে। সেখানকার বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে এবং পরবর্তীতে সুলতানি যুগ, সেই সুলতানি যুগের গ্লেজড পটারি, যেটা আপনারা মালদা ইত্যাদি জায়গায় অনেক দেখে থাকবেন, সেই গ্লেজড পটারির টুকরো, সুলতানি যুগের বিভিন্ন মুদ্রা, সেগুলো পাওয়া যায়। এবং মাটির একেবারে ওপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ঔপনিবেশিক কালের নীলকুঠির চিহ্ন, নীলকুঠি, তার বিভিন্ন স্থাপনা, নীল জাল দেওয়ার জাল নাকি কড়াই, অর্থাৎ এইরকম 4টে স্তরে আমরা ভাগ করতে পারি। আমি আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা একত্রিত হয়েছেন।